হ্যালো এভরিওয়ান, শুরু করেছি উপন্যাস দি সাইলেন্ট মেনর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, পর্ব 20, ভয়েস বাই আরবি। রশিদ বৈঠকখানায় বসে বসে বই পড়ছে। বইয়ের নাম দি পিলগ্রিমস প্রোগ্রেস, অর্থাৎ তীর্থযাত্রীর অগ্রগতি। লেখক জন বানিয়ান। বইটি প্রথম প্রকাশিত হয় 1678 সালে। এটি একটি আধ্যাত্মিক বই, উপন্যাস যেখানে একজন মানুষ খ্রিস্টিয়ান মুক্তির পথে কঠিন যাত্রা করত। বইটি ধর্মীয় কিন্তু প্রতীকী। জীবন হলো এক কঠিন যাত্রা, গন্তব্য হলো মুক্তি। সেই সময় বইটি ভদ্রলোক এবং ধর্মভীরু পাঠকদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। বইটি পড়ার ফাঁকে ফাঁকে রশিদ রান্নাঘরের দিকে উঁকি মারছেন। কুদ্দুস গুনগুন করতে করতে চা করছে। রশিদ লম্বা সুরে ডাকলো, কালু তোর চা কত দূর? কুদ্দুসও একই সুরে জবাব দিল, যা পথে আসছে, মাঝপথে এসে আটকে গেছে, অপেক্ষা করুন। ভালো কথা শিখেছিস, আপনার থেকে শিখেছি, জলদি চা নিয়ে আয়। কুদ্দুস হাতে চা নিয়ে এগিয়ে আসলো, রশিদকে দিল। রশিদ বইটা পাশে রেখে কুদ্দুসের দিকে তাকালো। ওর চোখ মুখে হতাশার ছাপ। জিজ্ঞেস করলো, তোর কোনো কারণে মন খারাপ? জি, আপনার মনটা বড় উদাস। উদাস মানে কি? রশিদ চায়ে চুমুক দিল। উদাস হলো উদাস এর বিপরীত শব্দ। শব্দটি আমিই তৈরি করেছি, আর সত্যি আমার মনটা উদাস। রশিদ চা মুখে খিলখিল করে হেসে উঠল। কুদ্দুস বলল, আপনি হাসলেন কেন? তোর মনটা আজ উদাস। আমি এই শব্দ বাবার জন্ম শুনি নাই। এখন বল, তোর মনটা ভালো করার উপায় কি? কুদ্দুস মেঝেতে বসে বলল, আপনার বয়স বেড়েছে, তাই না? তা তো। আপনার সেবা করার জন্য লোক দরকার কিনা? লোক দরকার মানে? তুই আছিস কি করতে? আমি আছি, কিন্তু আমি যখন অসুস্থ হব তখন আপনার সেবা কে করবে? হতচ্ছাড়া, কথা ঘোরাচ্ছিস কেন? সরাসরি বল যা বলতে চাইছিস। আমি সরাসরি বিয়ে করতে চাইছি। তাহলে এই হলো তোর উদাস মন কুদাস হওয়ার পেছনের রহস্য? জি, আমি বিয়ে করলে আমার বউ আপনার সেবা করতে পারবে। তুই ভুলে যাচ্ছিস, আমার নিজের মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে আমি ঠিক মতো কথাই বলি না, আর ওদের থেকে সেবা নেব ভাবছিস? আমিও ওটাই বলতে চাইছিলাম। ওটাই মানে? কুদ্দুস এবার একটু জবাব দিতে সময় নিল। সেকেন্ড কয়েক চুপ থেকে বলল, আপনার মেয়ে যদি আমার বউ হয় তাহলে তার যত্ন নিতে সমস্যা কোথায়? রশিদ এবার কটমট চোখে কুদ্দুসের দিকে তাকালো, এক ভ্রু উঁচিয়ে বলল, তাহলে এই ব্যাপার। যা, তোর কথা আমি মেনে নিলাম। যদি তুই ওর মন জয় করতে পারিস তবেই আমরা এই বিষয়ে এগোবো। কুদ্দুস খুশি মনে উঠে দাঁড়ালো, রশিদের পা ধরে সালাম করলো, বলল, দোয়া করবেন যাতে আমি আপনার মেয়ের মন জয় করতে পারি। রশিদ বলল, এমন দিন চলে আসছে, এখন আমার মেয়ের মন গলানোর দোয়া করতে হবে? দিন কত উন্নত হয়েছে দেখেছেন? রশিদ এখন কি বলবে বুঝতে পারল না। প্রসঙ্গ পাল্টে বলল, ফার্দিনা কোথায়? ছাদে। আমার পুত্ররা? ওদের খবর কে জানে? সারাদিন ধরে ফেরে খাই লয় এর মানে কি? এটা আমার উক্তি আপনার ছেলেদের জন্য প্রযোজ্য। রশিদ কিছু বলতে চাইল, কিন্তু তাৎক্ষণিক একজন অনুচারী এসে হাজির হয়। রশিদের সামনে এসে মাথা নিচু করে সম্মান জানিয়ে বলল, সর্দার, একজন ডাক পিয়ন এসেছে আপনাকে চিঠি দিতে। আমি বলেছিলাম আমার কাছে দিতে, উনি বলেছে আপনাকেই দিবে। রশিদ বিস্মিত চোখে তাকালো, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ডাক পিয়ন দিনে চিঠি পৌঁছে দেয়, রাতে দেওয়া কবে থেকে শুরু করলো? রশিদ কিছুটা অবাক হয়ে ঘরের বাইরে বের হয়। বাড়ির মূল ফটকের সামনে উপস্থিত হয়। খঞ্জার হাতে কয়েকজন অনুচারী একজনকে ঘেরাও করে রেখেছে। মনে হচ্ছে শত্রুকে অবশেষে ধরতে সক্ষম হয়েছে। রশিদ বলল, কে চিঠি নিয়ে এসেছে? সর্দার, আমি। ডাকপিয়ন বলল, গ্রামের পরিচিত ডাকপিয়ন, সবাই চিনে তাকে, যুবক বয়সী লোকটি। চিঠিটা রশিদের দিকে এগিয়ে দিল।
রশিদ হাতে নিয়ে বলল, রাতে কে চিঠি পাঠিয়েছে? অদ্ভুত। ডাকপিয়ন বলল, যিনি পাঠিয়েছেন তিনিও অদ্ভুত ছিলেন, বুড়ো লোক। কত করে বললাম আগামীকাল পৌঁছে দেব, উনি জোর করে এক্ষুনি পাঠালো। রশিদ আগ্রহ নিয়ে চিঠিটা খুলল। একজন অনুচারী লণ্ঠন এগিয়ে ধরল। লণ্ঠনের আলোয় লেখাগুলো স্পষ্ট হয়ে গেল, অক্ষরগুলো এলোমেলো, নিশ্চয় কাপা হাতের লেখা। চিঠিতে লেখা, আপনি যাকে বিশ্বাস করছেন সেই আপনার ধ্বংসের মূল কারণ হবে। রাত প্রায় 9টা। শীতের হালকা কুয়াশা নেমেছে চারিদিক জুড়ে। জমিদার বাড়ির আঙিনা নিস্তব্ধ। শুরুর মাঝে মাঝে কোথাও থেকে হু হু করে শীতের বাতাস এসে পুরো পুরনো জানলার কপাট নাড়া দিচ্ছে। দূরের বাঁশঝাড়ে ঝিঝি পোকার মৃদু ডাক মিলিয়ে যায় রাতের ঘন আধারে। বাড়িটার ভেতরেও যেন এক অদ্ভুত নীরবতা। বড় দালানের উঁচু ছাদ থেকে ঝুলে থাকা চেলের প্রদীপটা দুলছে হালকা হাওয়ায়। তার হলুদ আলো নড়ে নড়ে ছায়া ফেলছে দেওয়ালে। দেওয়ালের ছবিগুলো পুরনো জমিদারদের মুখ কাঠামোর দৃশ্য যেন এখনো জীবিত। তারা যেন এখনো চোখ রেখেছে পুরো বাড়ির উপর। দরজার কাছে এসে বসে আছে প্রহরী, গায়ে মোটা কম্বল জড়ানো, হাতে একটা লণ্ঠন। মাঝে মাঝে সে কাপা গলায় কাশি দেয়, তারপর আবার চুপচাপ তাকিয়ে থাকে অন্ধকার উঠোনের দিকে। মহল করে তখন একটি জানলা খোলা। ভিতরে বসে আছেন রশিদ, ভারী শাল জড়ানো গায়ে। সামনে পিতলের হুকা থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। কুদ্দুস মহল ঘরে উপস্থিত হয়। রশিদ বসে বসে ঝিমোচ্ছে। রশিদের বিস্ময়ের রূপ দেখে কুদ্দুস জিজ্ঞেস করলো, তখন চিঠিতে কি লেখা ছিল? চিঠি পড়ার পর থেকে আপনার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। রশিদ ইজি চেয়ারে দোল খাচ্ছে তো খাচ্ছেই। কুদ্দুসের প্রশ্ন যেন তার কানে পৌঁছায়নি। কুদ্দুস তার পাশে গিয়ে দাঁড়ায়, পুনরায় বলল, আপনি চুপচাপ আছেন যে? চিঠিতে কি ছিল? আপনাকে কেউ গালি দেয়নি তো? কুদ্দুস এবার চোখ মেলে তাকায় রশিদ এবার চোখ মেলে তাকায় কুদ্দুসের দিকে। দোল খাওয়া বন্ধ করলো। কুদ্দুস তার চাহনি দেখে বলল, না মানে আপনাকে সরাসরি গালি দেওয়ার সাহস তো কারো নাই, কারণ মনের ভেতরে হয়তো ক্ষোভ রয়েছে, আপনার সামনে প্রকাশ করতে পারেনি বলেই চিঠিতে পাঠিয়েছে। রশিদ প্রত্যুত্তরে কিছু বলল না, দৃষ্টি সরিয়ে ফেলল। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পায়চারি শুরু করলো নীরব ভঙ্গিতে। কুদ্দুস ভেবেছিল রশিদ হয়তো তার উপর রেগে যাবে, কিন্তু না, এমনটি হয়নি। রশিদ চুপচাপ মাথা নিচু করে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রেখে পায়চারি করছে। কুদ্দুস রশিদের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে বলল, আপনি কি ভাবছেন এত? আপনার দুঃখ আমার সাথে ভাগ করতে পারেন। রশিদ মুখ গম্ভীর করে বলল, যে চিঠি পাঠিয়েছে তার বানানে ভুল ছিল দুটো, লেখার আগে ভালো করে চর্চা করা উচিত ছিল। বলে রশিদ স্থির হয়ে দাঁড়ালো। কুদ্দুস দাঁড়িয়ে বলল, আপনি বানান দেখলেন, কি বলেছে তা দেখলেন না? রশিদ ভাবতে শুরু করলো। মুখে একরাশ স্তব্ধতার স্রোত বয়ে গেছে যেন। আবার ইজি চেয়ারে বসে পড়ল। বললেন, আচ্ছা কালু, আমি সব থেকে বেশি কাকে ভরসা করি? আপনি আপনাকে ভরসা করেন, আমাকে পরে আমি আমার পরে আমি কাকে ভরসা করি? কুদ্দুস সেকেন্ড কয়েক ভেবে জবাব দিল, আপনার বড় ছেলেকে, এরপর এরপর আপনার মেজো ছেলেকে। আর কাকে আমি ভরসা করি বলে তোর মনে হয়? আপনার 4 ছেলে আর মেয়েকে। তবে আপনি আমাকেও অনেক ভরসা করেন। রশিদ আশ্চর্য চোখে কুদ্দুসের দিকে তাকিয়ে বলল, তুই কি আমার একমাত্র বোনের কথা বলতে ভুলে গেছিস, নাকি তোর মনে হচ্ছে আমি ওকে ভরসা করি না? সত্যি বলতে আপনার বোনের কথা আমি ভুলে গেছি। কুদ্দুস মাথা নত করল। রশিদ বলল, আচ্ছা, কাউকে বিশ্বাস বা ভরসা করলে কি সে বিপরীতে আমাদের ধ্বংস করতে চাইবে? চাইতেই পারে। কখনো কখনো ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে বাঘের মতো থাবা। কিন্তু যাকে আমি ভরসা করি সেই কেন আমাকে শেষ করতে চাইবে? এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে, খুঁজে দেখুন, পেয়ে যাবেন। রাত বাড়ছে। আপনার আর কোনো ফরমাইশ থাকলে বলুন। না, যা, তুই যা, আমি কিছুক্ষণ একা থাকি। আজ মাথাটা ধরেছে, ঘুমিয়ে যেতে হবে তাড়াতাড়ি। রাতে খাবারের জন্য সবাইকে ডেকে নিয়ে নিচে আয়, জলদি খেতে হবে। ঘুমালে অর্ধেক চিন্তা দূর হয়ে যায়, যা ঘুমান।
ঘুমের ঘরে চিন্তা দূর হয় না গর্ধব, তখন চিন্তারা কিছু সময়ের জন্য দূরে সরে যায়। যখনই ঘুম ভাঙবে তখনই চিন্তারা এসে মস্তিষ্ক জুড়ে বসবে। তোকে এসব বলে লাভ নেই, তুই বুঝবি না। আমাকে বলে লাভ নেই, বুঝলাম। তারপরও আমাকেই বলেন। আপনি নিচে আসুন, আমি সবাইকে ডেকে আনছি। কুদ্দুস চলে যায়। রশিদ ড্রয়ার থেকে সিগার বের করে টানতে শুরু করলো। চিঠিকে পাঠালো, কে সাবধান করলো? নিশ্চয় যে চিঠি পাঠিয়েছে সে তালুকদার বংশের ক্ষতি চায় না, কিন্তু আড়াল থেকে চিঠি কেন পাঠিয়েছে? সামনাসামনি এসে কেন বলল না? হয়তো তার হাত পা বাঁধা, কোনো গানে সামনে আসতে ভয় পাচ্ছে, যার ফলে লোকচক্ষুর আড়ালে চিঠি পাঠিয়েছে। চিঠিতে মূল ইতি টেনে নাম লেখা থাকে, কিন্তু আজকের চিঠিতে কোনো নাম ছিল না, কয়েকটা অক্ষরের মাধ্যমে সতর্কবার্তা। রশিদ ভাবছে কে দিতে পারে চিঠিটা, কিন্তু ভাবনার সমাধান মিলছে না। লালচে বেলে পাথরের দেয়ালের দিকে তাকিয়ে এগিয়ে গেল রশিদ। তার স্ত্রী ফারিনা বেগমের ছবির দিকে তাকালো। তার চোখ দুটো গভীর, যেন তাতে কেউ একবার তাকালে ফেরার পথ ভুলে যায়। কখনো শান্ত, কখনো ঝড়ের মতো দৃষ্টিতে এমন কিছু ছিল যা ভাষায় বোঝানো যায় না। তার চুল ঝরে পড়ে নদীর ঢেউয়ের মতো, প্রতিটি গোছা যেন রাতের অন্ধকারের টান। বাতাসে এলেই ওরা নরমভাবে দুলত, যেন সুরে বাঁধা এক নিঃশব্দ সঙ্গীত। ফারিনা বেগমের হাঁটার ধরন ছিল আলাদা, যেন মাটিও তার পদক্ষেপ চিনে নিত। শরীরের প্রতিটি ভঙ্গি ছিল মোলায়েম, আত্মবিশ্বাসে ভরা মন, যেন চারিপাশের দৃষ্টি তার জন্য থেমে গেছে। তার কণ্ঠ ছিল কোমল, অথচ তাতে এক অদ্ভুত ক্ষমতা ছিল। আদেশ দিলে যেন দাসদাসীরাও কাঁপতে শুরু করত। ফারিনা বেগম চলে গেছে আজ 21 বছর। গত 21 বছরে সে একটিবারের জন্য প্রিয়তমা স্ত্রীকে ভোলেনি। আজ প্রচণ্ড মনে পড়ছে তাকে। দুশ্চিন্তায় ভুগছে আজ রশিদ। ফারিনা বেগম বেঁচে থাকলে আজ তাকে সান্ত্বনা দিত, নয়তো নতুন নতুন পদক্ষেপের জন্য উৎসাহিত করত। তিনি আজ নেই। রশিদ তার অভাবটা যেন আজ বেশি অনুভব করছে। ফারিনা বেগমের সাথে ফারদিনের মিল পুরোপুরি, চোখ, নাক, তেজ, রাগ, অভিমান, সব কিছু। তাদের মা মেয়ের মুখায়ব্বব এমন সাদৃশ্য যে দূর থেকে দুজনকে আলাদা করা দুষ্কর। রশিদ কখনো কখনো ফারদিনার মধ্যে ফারিনাকে খুঁজে পায়। ফারিনার বেগমের গর্ভে থাকাকালীন রশিদ বলেছিলেন, এবার যদি আমাদের মেয়ে হয় তবে ওর নাম রাখবো ফারদিনা, তোমার নামের সাথে মিল রেখে। ফারদিনা দুনিয়ার আলো দেখেছে ঠিকই, কিন্তু ফারিনা বেগম দুনিয়াটা সেদিন অন্ধকার হয়ে যায়। ফারদিনার জন্মের দিন রশিদ বসেছিল অন্দরমহলে। একজন দাসী এসে খবর দিয়েছিল আপনার মেয়ে হয়েছে। সেদিন সে অনেক খুশি হয়েছিল। ঠিক তার কিছুক্ষণ পর আরেকজন দাসী এসে বলেছিল আপনার স্ত্রী আর বেঁচে নেই। রশিদের চোখে জল জমল। লণ্ঠনের আলোয় মুখটা যেন টলমল করছে। স্তব্ধ হয়ে চেয়ারে বসলো, ছড়িটা মেঝের সাথে ঠেকিয়ে রেখেছে। আজ তার মনে হচ্ছে তার জীবন থেকে একটি তারা হারিয়ে গেছে শক্তি। মস্তিষ্কে জমে থাকা ভালোবাসা উদ্দীপনা হঠাৎ যেন আজ তীব্রভাবে জেগে উঠল। ফারদিনা নিজ ঘরে পায়চারি করছে, প্রতিবার মেঝেতে পা ফেলাতে দমদম আওয়াজ ভেসে উঠছে। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগে ফাটছে সে। আজ এত চেষ্টা করেও একবার ঘরের বাহিরে বের হতে পারেনি। ঝিলমিল ফারদিনার অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করলো, রাগ মেঝেতে না দেখায় তোর ভাইদের দেখানো উচিত। ভুল জায়গায় রাগ দেখায় লাভ নাই। চুপ করতো, ভাইদের উপর রাগ উঠছে অনেক। জীবনটা আমার, আমি এবার খুশি থাকার সিদ্ধান্ত নেব। তা নয়, ওরা আমাকে পথ দেখাবে, আর সেই পথে নাকি আমাকে চলতেই হবে। সংস্কারের বাইরে গেলেই বিপদ। তুই হইলি জমিদার বংশের মায়া, তোরা এইসব মানতেই হইব। কেন? শিরি, ফারহাদ,
লাইলি মজনু এরা কি প্রেম করেনি? প্রেম ভালোবাসা ধনী গরিব দেখে হয় না, এগুলো তুই আর আমি জানি এবং মানি। তার মানে এই না যে তোর ভাইরাও মানবে। ফারদিনা পায়চারি বন্ধ করে খাটের উপর বসে। ঝিলমিল বলল, তুই কি জানোস শিরির প্রেম অসফল জ্ঞান ছিল? কেন? ফারদিনা গভীর আগ্রহে জিজ্ঞেস করলো। ঝিলমিল ফারদিনার কাছে এগিয়ে গেল, বলল, ফারহাদ ছিল এক অসাধারণ ভাস্করক। তিনি অসাধারণ প্রতিভাবান। তাদের রাজ্যে রাজকন্যা শিরি, কখনো তাকে শিরিন বলেও ডাকত কেউ। সে ছিল রূপে, বুদ্ধিতে, কোমলতায় অতুলনীয়। একদিন ফারহাদ রাজপ্রাসাদের ফোয়ারার নির্মাণ করতে গিয়ে তাকে দেখল। সেই এক দৃষ্টিতেই তার জীবন বদলে গেল। রাজকন্যার সঙ্গে এক সাধারণ শিল্পীর প্রেম সম্ভব নয়। রাজা তাতে রুষ্ট হলেন। ফারহাদকে দূরে সরিয়ে দিতে রাজা এক কঠিন কাজ দিল। বলল, যদি তুমি পাহাড় কেটে এর মধ্যে দিয়ে নদী আনতে পারো তবে সিঁড়ি তোমার হবে। ফারহাদ প্রেমে পাগল, হাতে হাতুড়ি নিল। দিন রাত সে পাথর কেটে চলল। রক্ত ঝরল কিন্তু থামল না। তার হাতের আঘাতে পাথর গলতে লাগলো। পাহাড় কেঁপে উঠল। মানুষ বলতো ওর প্রেমের জোরে পাহাড়ও নত হয়েছে। এরপর যখন কাজ প্রায় শেষ তখন রাজা ভয় পেল। যদি ফাহাদ সত্যি সত্যি সফল হয় তবে তার মেয়ে হারাবে। তাই এক ধূর্ত দূত পাঠিয়ে মিথ্যা খবর দিল, শিরি মারা গেছে। ফাহাদ এমন খবর শুনে কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে হাসল। এরপর হাতের কুড়াল দিয়ে নিজের বুকে বসিয়ে দিল। রক্ত মিশে গেল সেই পাহাড়ের পাথর। শিরি জানতে পারল ফাহাদ তার জন্য নিজের প্রাণ দিয়েছে। এমন সংবাদ শুনে সে দৌড়ে গেল সেই পাহাড়ে। তাকে জড়িয়ে ধরে সেও শেষ নিঃশ্বাস ফেলেছিল সেদিন। দুজনের দেহ পাশাপাশি পড়ে রইল, যেন মৃত্যু আর তাদের আলাদা করতে পারেনি। কিন্তু এই দুনিয়াতে তাদের প্রেম সফল হয়নি। ফারদিনা গম্ভীর শ্বাস ফেলে বলল, কিন্তু আমার প্রেম সফল হবে, নয় দেখবি আমিও সিঁড়ির মতো মরে যাব। ধুর, আগেই মরার কথা বলিস কেন? চেষ্টা ছাইরা ব্যর্থ হইতা নাই। সুফিয়ান আমাকে না পেলে সত্যি মরে যাবে। আমার তো মনে হয় সুফিয়ান তার ভালোই বাসে না। ঝিলমিলের মুখে এরকম কথা শুনে ফারদিনা আচমকা চমকে উঠল যেন। নিবিড় কণ্ঠে বলল, কি বলছিস তুই এসব? আমি যাই বলি তাতে তুই বিশ্বাস করবি না, মনে হইল তাই কইলাম। আবার আমার ধারণা ভুল হইলেও হইতে পারে। তোর হঠাৎ এমনটা মনে হলো কেন? আমি অনেক কিছুই জানি। কি জানিস? কইতে আমার লজ্জা করে। যা বলবি খোলাখুলি ভাবে বল। আমার অহন কইতে মন চায় না, পরে কমো, বলে ঝিলমিল মুখ ঠোঁট চেপে হাসল, যেন লজ্জা পাচ্ছে। ফারদিনা বালিঘড়ির দিকে তাকালো। সময় এখন রাত ঠিক 10টা। সুফিয়ান হয়তো এখনো ক্ষেতের মাঝে বসে আছে। ফারদিনা আন্দাজ করে জানলার পাশে গেল। জানলা খুলে দিতেই দমকা হাওয়া তার চুলগুলো উড়ে গেল। একটা প্রজাপতি এসে ফারদিনার কাঁধে বসলো। সে কাঁধ ঘুরিয়ে দেখল কালচে রঙের প্রজাপতি। কালচে হলেও রঙটা চিকচিক করছে। ফারদিনা প্রজাপতিকে এড়িয়ে ক্ষেতের দিকে দেখল। সুফিয়ান নেই। ফারদিনা বিষণ্ণ মনে চারিপাশে দেখল। যতদূর চোখ গেল, যতদূর অবধি তাকালো, কোথাও সুফিয়ান নেই। তার এত তাড়াতাড়ি চলে যাওয়াটা ফারদিনার কাছে অস্বাভাবিক মনে হলো। কাঁধে থাকা প্রজাপতির দিকে তাকিয়ে জানলা থেকে সরে গেল। ঝিলমিল বলল, কি হলো, সুফিয়ান নাই? না, হয়তো আমার অপেক্ষায় থাকতে থাকতে চলে গেছে। আজ এত তাড়াতাড়ি ধৈর্য শেষ হয়ে গেল তার, আশ্চর্য। তোর কি আমার মন ভাঙা ছাড়া কাজ নাই? অনেক কাজ আছে, তোর লাইগে করতে পারি না, বলে ঝিলমিল ফারদিনার কাঁধের প্রজাপতির দিকে দেখল। হঠাৎ করে প্রজাপতিটা ডানা মেলা বন্ধ করে ধীরে ধীরে নিস্তেজ হয়ে ফারদিনার শরীর বেয়ে মেঝেতে পড়ে যায়। এক পর্যায়েও মারা যায়। ঝিলমিল ও ফারদিনা দুজনেই অবাক হলো। একে অপরের সাথে চোখে চোখে আলাপ করলো। ঝিলমিল মেঝেতে বসে বলল, জানিস, কারো শরীরে বৈশা প্রজাপতি মারা যায় তাইলে অমঙ্গল হয়। কী ধরনের অমঙ্গল? কত ধরনেরই তো হয়।
ফারদিনা দ্বিতীয়বার প্রশ্ন করার আগেই কুদ্দুস উপস্থিত হয়, অনুমতি নিয়ে প্রবেশ করে। বলল, সর্দার খেতে ডাকছে, চলুন। খাবার টেবিলে নানান ধরনের খাবার সাজানো, নতুন সাদা নতুন ধানের ভাতের গন্ধে ভরপুর, ধোয়া উঠছে, মুগ ডালের খিচুড়ি, ঘিয়ের ছোলা, তার উপরে ভাজা পেঁয়াজের কুচি ছড়ানো, চিংড়ি মালাইকারি, পুরো নারকেলের দুধে রান্না, এলাচ দারচিনির গন্ধ, ইলিশ ভাজা, রুই মাছের কালিয়া, সোনালি তেলে ঝলমল করছে, খাসির রেজালা, নরম মাংস, আর ঘন সাদা ঝোলে ভাসছে বাদাম পেঁয়াজের পেস্ট, বেগুন ভর্তা, টমেটোর চাটনি, জিভে লেগে থাকার টক মিষ্টি। একটা প্লেটে অনেক ধরনের আচার রাখা, প্রতিটি প্লেটে সামান্য করে সন্দেশ, রসগোল্লা, ক্ষীরমোহন। রশিদ তালুকদার গোগ্রেসে খাওয়া শুরু করলেন। সাথে তার 4 ছেলে। জেবুন্নেসা খাচ্ছেন না, ভাতের মধ্যে আঙুল দিয়ে ঘোরাচ্ছেন। মন ভীষণ উদাসীন হয়ে আছে। তার সাথে ফারদিনাও খাচ্ছে না। রায়ান ফারদিনার দিকে তাকিয়ে বলল, তুই খাচ্ছিস না কেন? আজকাল খেতেই ইচ্ছা করছে না। ফারদিনা সত্যি খেতে ইচ্ছা করছে না। বলল, তোমরা খাও, আমি আসছি। বলে টেবিল থেকে উঠে যেতেই রশিদ বললেন, রাতে কখনো না খেয়ে থাকতে নেই, অল্প হলেও খেতে হয়, কত পদ রাখা, কিছু একটা খেয়ে নে। ফারদিনা বাধ্য মেয়ের মতো শান্ত হয়ে বসলো। টেবিলে রাখা সমস্ত খাবারের দিকে চোখ বোলায়। তার নজর কাড়ল আচার, কয়েক পদের আচার। ফারদিনা আচারের বাটিটি কাছে টেনে বলল, আচার, আজকে আচার খেতে ইচ্ছা করছিল, আমি এটাই খাবো। জেবুন্নেসা বললেন, তুই তো কখনো আচার খাস না, আজ খাবি কেন? আজ খেতে ইচ্ছা করছে তাই খাবো, আপনার সমস্যা? তুই যা খুশি খা, তাতে আমার কি? ফারদিনা জেবুন্নেসার কথা এড়িয়ে আচার খেতে শুরু করলো। আদিব ফারদিনার দিকে চেয়ে বলল, শুধু আচার খাস না, সাথে অন্য কিছু খা, পরে শরীর খারাপ করবে। অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, খাবারের দিকে তাকালেই বমি আসছে। রায়ান খাওয়া বন্ধ করে বলল, তোর শরীর খারাপ নাকি? হাকিমকে খবর দেব? অস্থির হয়ে যেও না, সামান্য খেতে পারছি না বলে হাকিমকে খবর দিতে হবে না। কুদ্দুস পাশ থেকে বলল, না খেয়ে থাকলে আরও শরীর খারাপ করবে, কিছু খেয়ে নেন। ফারদিনা মুখে বিরক্তি ছাপ এনে বলল, এক কথা বারবার বলতে পারবো না, তোমরা খাও, আমি ঘরে যাচ্ছি। ফারদিনা টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো, সাথে আচারের বাটিটি নিল। এরপর দোতলার ঘরের দিকে চলে যায়। রায়ান রশিদের দিকে তাকিয়ে বলল, আব্বা, ফারদিনার শরীর বোধহয় ভালো না, আমি লোক পাঠাচ্ছি হাকিমের কাছে, চিকিৎসা দরকার। রশিদ ভারী গলায় বলল, তোরা যা ভালো মনে করিস, তোদের বোন ভালো মন্দ দেখার দায়িত্ব কর্তব্য তোদেরও আছে। সুফিয়ান রাতের আধারে চাঁদনির আলোর সাহায্যে দিকহারা পথিকের মতো হাঁটছে। একবার তালুকদার বাড়ির দিকে, তো একবার তার বাড়ির দিকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এভাবেই হাঁটছে। ভাবছে, এই বুঝি ফারদিনা এসে অবাক করে দিয়ে বলবে, আমার জন্য অপেক্ষা করছিলে? স্বপ্নই রয়ে গেল, ফারদিনা আসেনি। সুফিয়ান হাতে শিকার 2 আঙ্গুলের মাঝে ধরে রেখেছে ঠিকই, কিন্তু ফুঁকছে না। সে এখন দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে। রাতের নীরবতায় বাড়ির আঙিনার ঘোড়ার গাড়ি ধীরে ধীরে ঢুকলো। মাটির সাথে চাকার ঘসঘস, কাঠের চাকার ঠকঠক শব্দে পুরো রাস্তা যেন জীবন্ত হয়ে উঠল। হালকা কাঁপুনি ছাড়ল গাড়ির কাঠের সিটে বসে থাকা সারথির কাঁধে। দূরে ক্ষেত থেকে কাদামাটির গন্ধ ভেসে আসছিল। ধীরে ধীরে গাড়িটি থেমে গেল। গাড়ি থেকে খটখট খসখসানি আর কিছু মেয়েদের ফিসফিস করে কথা বলার শব্দ ভেসে আসছে। সুফিয়ান মেয়েদের আওয়াজ পেয়ে বাড়ির ভেতরে চলে যায়। গাড়ি থেকে 4 জন মেয়ে নেমে সারথিকে পাওনা বুঝিয়ে দিল। সারথি চলে যায়। তারা সোজা সুফিয়ানের বাড়ির ভেতর প্রবেশ করে। সুফিয়ান রাঙার কাছে দাঁড়ানো। মেয়েগুলো তার কাছে আসতে আসতে তাদের চেহারা লণ্ঠনের আলোয় পরিষ্কার ভেসে উঠল। বাইজি কন্যা, মেহের, কাশ্মীরা, সায়রা। সুফিয়ান তাদের দেখে বিড়বিড় করে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এই শয়তানের দল আমার বাড়িতে কেন? মেহের সুফিয়ানের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার রাঙার দিকে তাকিয়ে বলল, অশ্বপ কিনলেন কবে? সুফিয়ান বিপদে পড়েছে। বাইজিদের সাথে রাতে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে বলে মনে করল সে, বিশেষ করে ফারদিনা জানতে পারলে সুফিয়ানকে ভুল বুঝবে। সেদিন রাতে মদ্যপান করার পর মেহের তাকে ঘরে নিয়ে গিয়েছিল, তার শরীর স্পর্শ করেছে, পা থেকে জুতো খুলতে দেখে ফারদিনা রেগে গিয়েছিল। ঝিলমিল সুফিয়ানকে সেই কথা বলেছিল, ফারদিনাও তা জানে না। সুফিয়ান সতর্কতার সাথে চারিদিকে দেখল। মেহেরও চারিদিকে তাকিয়ে বলল, কি দেখছেন? সুফিয়ান হেয়ালিভাবে হেসে বলল, এমন সময় শয়তান আশেপাশে ঘুরঘুর করে, তাই দেখছিলাম ওরা আদৌ আসলো কিনা। শয়তানকে কেউ দেখতে পারে? অবশ্যই পারে, এই যে আমি দেখছি। মানে মানে হলো আপনারা এই সময় এখানে। আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? সাহায্য তো অনেকভাবেই করতে পারেন, আপাতত জল খাওয়ালে খুশি হব। সুফিয়ান সংকোচ বোধ করল, কিন্তু জল খেতে চাইলে খাওয়ানো উচিত। সুফিয়ান জল আনতে ঘরে গেল। জল খাওয়া নিয়ে সুফিয়ানের একটা ঘটনা মনে পড়ল। তার দাদার কাছ থেকে শোনা। চৈত্র মাসে রোদে পড়েছে মাটি, আকাশে মেঘ নেই একটুও। পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক ক্লান্ত ভ্রমণকারী। মুখ শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, অসুস্থ ছিল বৃদ্ধা। সে থেমে দাঁড়ালো এক ঘরের সামনে, গলা কাঁপতে ছিল তার ক্লান্তিতে। ক্লান্ত ভঙ্গিতে ঘরের দিকে তাকিয়ে অচেনা কারোর কাছে জল চাইল। ঘরের ভেতর থেকে গরিব লোক বেরিয়ে এলো। নিজের মাটির কলসটি ছিল প্রায় খালি। যতটুকু জল ছিল তা তার দরকার ছিল, তবুও সে বিন্দুমাত্র দ্বিধা করল না। মাটির গ্লাসে তুলে দিল ঠান্ডা জল, বলল, বিসমিল্লা বলে খেয়ে নাও ভাই, আল্লাহ তৃষ্টি মিটিয়ে দিই। ভ্রমণকারী জলটা খেলো এক নিঃশ্বাসে, চোখ বুজে বলল, আল্লাহ তোমাকে জান্নাত দিক। লোকটা হাসলো, মনে মনে বলল, জান্নাত না দিক, কিন্তু যদি এর জল কারো প্রাণ বাঁচায় তবে সেটাই আমার পুরস্কার হবে। কিন্তু সে জানতো না এই তৃষ্ণার্ত পথিক ছিল এক ফেরেশতা, মানুষের ছদ্মবেশে পাঠানো, এবং তার সেই এক পেয়ালা জল তার নাম লিখে ফেলল জান্নাতের তালিকায়। সুফিয়ান মাটির এক কলস থেকে জল গ্লাসে ঢালতে ঢালতে বলল, এরা ফেরেশতা না, মানুষরূপী শয়তান। যাই হোক, অন্তত এখন জল খেয়ে বিদায় করতে হবে। সুফিয়ান জল হাতে বাইরে বের হয়ে আসে, মেহেরের দিকে জলটা এগিয়ে দিল। মেহের জল নিতে নিতে বলল, বসতে বলবেন না? আজ আপনারা লোক সংখ্যাই বেশি, ঘরে জায়গা হবে না। মেহের হেসে বলল, আপনি ভালো কথা জানেন, খারাপ কথাও জানি, যখন সেটা দরকার তখন ব্যবহার করি। সুফিয়ানের কথা শুনে মেহের শব্দ করে হাসল। তার হাসি নিঃসন্দেহে সুন্দর। সুফিয়ান মেহেরের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার দৃষ্টি সরিয়ে ফেলল। মেহের থেমে বলল, আপনি সত্যি অসাধারণ, নয়তো ফারদিনার মতো মেয়ে আপনার প্রেমে পড়ত না। ফারদিনা সেরা কোন দিক থেকে? সুফিয়ান যেন অজানার মতো জানতে চাইল। মেহের স্বাভাবিকভাবে জবাব দিল, রূপে গুণে বুদ্ধিমত্তা সম্পত্তি সব দিক থেকেই সেরা, কিন্তু আমার কাছে সে একটা গাধা। এমনটি মনে হয় কারণ কি? সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, আজও আমার সাথে দেখা হয়নি। সন্ধ্যার পরে শুধু দূর থেকে একবার দেখেছিলাম। চাইলেই কি একবার আমার কাছে আসতে পারতো না? হয়তো তার সুযোগ হয়নি, এজন্যই বলেছি গাধা। বুদ্ধিমতী হলে তো কোনো না কোনোভাবে দেখা করতে আসতো। ফারদিনা কখনো রাতে আপনার সাথে দেখা করেছিল? গভীর রাতে? কেন? ভালোবাসার টান। গভীর ভালোবাসা থাকলেই রাতে ঝুঁকি নিয়েও ছুটে আসা যায়। বাঁশির সুরে ছুটে এসেছিল প্রথমবার, ভালোবাসার টানে না। আজকেও বাঁশির সুর ধরেন, চলে আসবে না? আসবে, মিলিয়ে নেবেন। যদি না আসে আমার বাড়িতে এসে বলে যাবেন আমি ভুল বলেছি। ঠিকানা নিশ্চয়ই সেদিন আপনি লিখে দিয়েছিলেন। জানতে চাইলেন না এত রাতে এখানে কেন এসেছি? প্রশ্ন করেছিলাম তো। আজ একটা নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম, পথে আপনার বাড়ি ছিল, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। শুধু এই জন্যই?
দুঃস্বপ্ন দেখেছিলাম, কখনো আপনাকে নিয়ে ভাবিনি। লোকে বলে ভাবনা থেকে স্বপ্ন তৈরি হয় ঘুমের করে। কী স্বপ্ন দেখেছিলেন? আপনার উপর কেউ আক্রমণ করেছে, সেখানে আবছা আবছা বাঘ দেখেছি, আর কিছু মনে পড়ছে না। ভাবলাম মানুষটি ঠিক আছে তো, এই জন্য আপনাকে দেখতে আসা। আমাকে নিয়ে ভাবনার জন্য শুক্রিয়া। আসলে আমি এতিম, আর কখনো কখনো মনে হয় আমাকে নিয়ে ভাবনার বোধহয় কেউ নেই। ফারদিনা আপনাকে নিয়ে নিশ্চয়ই ভাবে। আপনাদের প্রেম সফল হোক এই কামনা রইল। আজ আসি, অনেক দেরি হয়ে গেছে। এত রাতে আপনারা মেয়ে হয়ে এত দূরের পথে যেতে পারবেন? কত রাত এভাবে পার করেছি, চিন্তা করবেন না, আসছি। সুফিয়ান দিঘির পাড়ে অন্ধকারে কিছুক্ষণ বসেছিল। ঝিঝি পোকার ডাক শুনছিল, দূর থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক। রাতের অন্ধকারে মানুষ ভয় পায়, কিন্তু সুফিয়ান যেন রাতের অন্ধকারকে নিজের ব্যথাগুলো একান্তে মনে করার চেষ্টা করছিল। কখনো কখনো নিজের সাথে কথা বলে, বাবা মার কথা মনে পড়ছে ভীষণ। তার মায়ের মুখটা ভেসে উঠেছে চোখের সামনে বারবার। তার আদর যত্ন মা বলে ডাকে না আজ বহুদিন, বাবা বলে ডাকতে পারে না। এতিম হওয়ার কষ্টটা বোধ হয় দুনিয়ার সমস্ত কষ্টকে হার মানায়। সুফিয়ানের মনটা বিষিয়ে উঠেছে। টেবিলে বসে মোমবাতির দিকে তাকিয়ে দুঃখকে কল্পনায় ভাসছে। হাতে নিব কলম, কালির দোয়াতে ডুবাচ্ছে, কিন্তু কিছু লিখছে না। লেখার শক্তি যেন ক্রমাগত কমে যাচ্ছে। শব্দ তৈরি করতে ভুলে গেছে। সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। যদি কখনো প্রশ্ন করা হয় দীর্ঘশ্বাস কখন আসে, সুফিয়ান বলবে, উত্তর হবে কষ্ট, গভীর যন্ত্রণা থেকে দীর্ঘশ্বাস সৃষ্টি হয়। সুফিয়ানের শ্বাস পড়ল মোমবাতিতে, অমনি মোমবাতিটা নিভে গেল। সুফিয়ান লুসিফার ম্যাচ দিয়ে মোমবাতিটা জ্বালাতে জ্বালাতে বলল, তুইও আমার দীর্ঘশ্বাসে নিভে গেলি। তাহলে বুঝতে পারছিস ভেতরে কতটা চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়াই। দুঃখ কষ্ট যন্ত্রণার জন্যই যদি রাজ্যের রাজা হওয়া যেত, তাহলে আমি হতাম দুঃখের রাজ্যের রাজা। মোমবাতি জ্বালালো, দমকা হাওয়াতে নিভু নিভু করছে। দরজা খোলা, হাওয়া আসছে। সুফিয়ান দরজাটা বন্ধ করতে যাবে, তখনই চোখ পড়ল রাঙার দিকে। রাঙাও যেন সুফিয়ানের মতো একা, বড্ড একা। টেবিলের উপর রাখা বাঁশিটার দিকে চোখ গেল সুফিয়ানের। বাঁশিটা নিয়ে ঘরের বাহিরে বের হয়। মেহের বলেছে বাঁশি বাজালে ফারদিনা আসবে। এটা হাস্যকর ব্যাপার, কেননা বাঁশির সুর ফারদিনা অবধি পৌঁছাবে না বলে মনে করলো সুফিয়ান। আজ বাঁশি বাজাবে ঘরের বারান্দায় বসে, আজ সুর শুনবে শুধু রাঙা। সুফিয়ান বারান্দার খুঁটির সাথে হেলান দিয়ে বসে। ফারদিনার দেওয়া বাঁশিটা ঠোঁটে ছুঁয়ে নিল। আজ সুর আসছে, স্নিগ্ধ সুর। প্রকৃতি শুনবে, শুধু ফারদিনা শুনবে না। কষ্ট হচ্ছে সুফিয়ানের। কণ্ঠের একটি অংশই যেন সুরের মাধ্যমে তুলে ধরল। সুফিয়ান বাঁশির সুর থামিয়ে দিল। রাঙা হেসধ্বনি তুলল সাথে সাথে। ও যেন অসন্তুষ্ট হয়েছে। সুফিয়ান ওর দিকে তাকিয়ে বলল, তোর নিশ্চয়ই ভালো লেগেছে। আরেক দফা সুর তুলি, কি বলিস? অনুমতি চাইছো কেন? তোমার বাঁশির সুরে গোটা প্রকৃতি মুগ্ধ হয়। সুফিয়ান আকস্মিক হকচকিয়ে গেল। কণ্ঠটা ফারদিনার। তার কণ্ঠ ধরে সুফিয়ান ঘুরে তাকালো। সাদা চাদর মুড়ি দিয়ে তার দিকে দুটো ভয়ঙ্কর চোখ তাকিয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ফারদিনা হতে পারে না। সুফিয়ান নিশ্চিত রাত এখন 1টা ছুঁই ছুঁই। এত রাতে ফারদিনা ঘর থেকে বের হতে পারবে না। আজকাল তার ভাইয়েরা থেকে বেশি চোখে চোখে রাখছে। সুফিয়ান আন্দাজ করতে পেরেছে তার দিকে তাকিয়ে থাকা চোখ দুটি গভীর রহস্যময়। সুফিয়ান আড়ালে বলল, আজকের দিনে সব মেয়ে রূপে শয়তানগুলো আমার পেছনে পড়েছে কেন? সুফিয়ান সমস্ত দোয়া একসাথে পড়তে শুরু করলো। এরপর বারান্দা থেকে ঘরের ভিতরে যেতে ফারদিনা তার হাতটা ধরে ফেলল। সুফিয়ান থ হয়ে দাঁড়ায়, ধীর স্থিরভাবে পেছন ফিরে বলল, আপনি সত্যি ফারদিনা? ফারদিনা চাদরটা সরিয়ে ফেলল, কর্কশ শব্দে বলল, তুমি কি নাটক করছো আমার সাথে? সুফিয়ান ঠিকভাবে ফারদিনার দিকে ঘুরে বলল, তার মানে তুমি ফারদিনাই, মানে আমার বউ? তুমি প্রথমে আমাকে আপনি বললে কেন?
এত রাতে তুমি আসবে আমি ভাবতে পারিনি, বিশ্বাস হচ্ছিল না। কেন এর আগে আমি আসিনি? বাঁশির সুর টেনে নিয়ে এসেছিলাম, এসেছি তো, আজ অবাক হলে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? ঘরে এসো, বাহিরে ঠান্ডা। ফারদিনা সুফিয়ান এর শোয়ার খাটে বসে সুফিয়ানের সম্মুখে বসলো। ফারদিনা দুহাত ধরে বলল, তুমি এসেছো, আমি খুশি হয়েছি, চলো গল্প করি। আগে বলো, আমাকে দেখে অবাক হয়েছিলে কেন? আসলে হয়েছে কি, আজকে 3জন পেতনির সাথে আমার দেখা হয়েছিল। ওরা চলে গেছে বেশ অনেকক্ষণ, আর ওরা আমাকে একটা দুঃস্বপ্নের কথা বলে গেছে, তাই একটু ভয় ভয় করছিল। মেয়ে মানুষ সব দিকেই ভয়ঙ্কর, হোক ভূত, শয়তান, পেতনি, কিন্তু তুমি আমার হবু পেতনি। হবুই কি থাকবো নাকি চিরস্থায়ী হব? ভাগ্যে থাকলে চেষ্টা তো করতে হবে, নয়তো ভাগ্য পরিবর্তন হবে না। চেষ্টা করব, ভাগ্যে পরিবর্তন হতেই হবে। ভাগ্য পরিবর্তন করে হলেও যদি তোমাকে পাওয়া যায়, তবে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব। ফারদিনা মাথা নুয়ে ফেলল, চোখে জলের আগমন। সুফিয়ান ফারদিনার মন ভালো করার জন্য উৎফুল্ল হওয়ার চেষ্টা করলো। বলল, আচ্ছা তুমি এসেছো কীভাবে? এত রাতে একা বের হলে কীভাবে? মানে সুযোগটা করলে কীভাবে? ঝিলমিল আর কুদ্দুস, সে অনেক কথা, সময় কম, অন্য একদিন বলবো। ঝিলমিল এসেছে, সাথে আরও 2জন দাসী এবং আজমাত। ওরা রাস্তায় নজর রাখছে। আমি ভেবেছি বাঁশির সুরেই বোধহয় তোমাকে টেনে এনেছে, তবুও শুনতে পেয়েছি। তোমাকে দেখে নিষ্প্রাণ মনে হচ্ছে, তুমি ঠিক আছো তো? খেতে পারছি না, হয়তো চিন্তায়। কিসের এত চিন্তা? তোমাকে পাবো তো? পাবে তো নিশ্চয়ই, হয় একালে নয় পরকালে, বলে সুফিয়ান হাসলো। তার হাসি রহস্যময় মনে হলো ফারদিনার কাছে। কিঞ্চিত হতাশ কণ্ঠে ফারদিনা বলল, পরকাল টেনে আনছো? বিচ্ছেদের প্রথম শব্দ তুমিই তৈরি করলে। শুনো, সুফিয়ান নড়ে চড়ে বসলো। বিচ্ছেদ অর্থ কি তুমি জানো? একটা ছোট বাচ্চাও বলতে পারবে। তবে বলো, কোনো সম্পর্ক ভেঙে যাওয়াই বিচ্ছেদ না বোকা মেয়ে, সম্পর্ক ভেঙে যাওয়া বিচ্ছেদ না। ভালোবাসা হয় দুটি আত্মার জোড়ায়। দুটি আত্মা একটি যদি বেইমানি করে, তখন সেই সম্পর্কের নাম দেওয়া হয় বিষাক্তময় সম্পর্ক। আর অন্য কেউ যদি তাদের সম্পর্ক ভেঙে ফেলে, দুটি আত্মাকে দুদিকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয়, তবে সেটা হয় বিচ্ছেদ। না চাইতেও বিচ্ছেদ হয় দুটি আত্মার মিলন। আমারও ভয় হয় আজকাল আমার ভাইদের আর আব্বাকে নিয়ে। তোমার আব্বা যথেষ্ট ভালো মানুষ, উনি যুক্তি উক্তি দুটোই মানবে, জ্ঞানী মানুষ। আশা করি আমার প্রস্তাব ফেলবেন না। আমার মন সায় দিচ্ছে না, তারা হয়তো তোমাকে মানবেন না আমাদের সম্পর্ক। তুমি নিশ্চিত? ফারদিনা মুখের অভিব্যক্তি পরিবর্তন করে কাঁদো কাঁদো চোখে সুফিয়ানের দিকে তাকালো। আজকাল তার ভয় হচ্ছে সুফিয়ানকে নিয়ে। আজ ঝিলমিলের কাছে সিরি আর ফারহাদের অসমাপ্ত প্রেম কাহিনী শুনে তার ভয়টা আরও বেড়ে গেছে। সুফিয়ানকে যদি তার ভালোবাসা পূর্ণ তার পাওয়ার জন্য শর্ত দেওয়া হয়, এমন শর্ত যেখানে সুফিয়ান হেরে যাবে, নয়তো হারিয়ে দেওয়া হবে, ভীষণ রকম দুশ্চিন্তা তার ভেতরে ঘুরপাক খাচ্ছে। ফারদিনার শান্ত মুখখানি দেখে সুফিয়ান তাকে হাসানোর চেষ্টা করলো। বলল, তুমি বসো, আমি মোমবাতির লণ্ঠন নিভিয়ে দিয়ে আসি। কেন? তুমি যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আমার অন্ধকার ঘর আলোকিত করার জন্য তোমার রূপই যথেষ্ট। আমি যদি কুৎসিত হতাম, তাহলে এরকমভাবে ভালোবাসতে আমায়? সৌন্দর্য দিয়ে ভালোবাসা মাপা যায় না, তবে ভালো লাগা থেকেই ভালোবাসা শুরু হয়। আজ যদি কোনো কারণে আমার রূপ নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে অথবা রোগে ভুগে, তবুও আমি তোমাকে আজকের মতোই ভালোবাসবো। শোনো রূপসী, প্রতিটা মানুষের একটি দুর্বলতা থাকে, আর আমার সেই দুর্বলতা হচ্ছে তুমি। আর তুমি আমার ভরসা। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করি। আমার আব্বার পরে দ্বিতীয় বিশ্বস্ত হাত হিসেবে তোমার হাতটি ধরতে চাই। যদি মৃত্যু মানুষের হাতে হওয়ার নিয়ম হতো, তবে আমি আমার মৃত্যু তোমার হাতেই চাইতাম। সেই তুমি আমাকে কখনো ধোঁকা দিলে তা সহ্য করতে পারবো না। আমার সামনে কখনো নিজের মৃত্যু চেয়েও না, শুনলে আমার ভেতরটা পুড়ে যায়। পুড়ে মেয়ে, চলো বাহিরে হাঁটি।
আজ এই পর্যন্তই, পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।